নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভীষণ ভালো আছেন। এই ডিসেম্বরের কনকনে শীতে আমরা নিয়ে এসেছি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গল্প কঙ্কাল। কঙ্কালের চরিত্র পাঠে থাকছে মেঘবালিকা এবং গল্প পাঠ অন্যান্য চরিত্রে থাকছি আমি সোহম। তাহলে চলুন শুরু করা যাক আজকের গল্প। আমরা তিন ছোটবেলার বন্ধু যে ঘরে ঘুমোতাম তার পাশের ঘরের দেয়ালে একটি আস্ত নরকঙ্কাল ঝোলানো থাকতো। রাত্রে বাতাসে তার হাড়গুলো খট খট শব্দ করে নড়ত। দিনের বেলায় আমাদেরকে সে হাড় নাড়তে হতো। আমরা তখন পণ্ডিত মশাইয়ের কাছে মেঘনাথ বধ এবং ক্যাম্বেল স্কুলের এক ছাত্রের কাছে অস্থিবিদ্যা পড়তাম। আমাদের অভিভাবকদের ইচ্ছা ছিল আমাদের হঠাৎ সর্ববিদ্যায় পারদর্শী করে তুলবেন। তার অভিপ্রায় কতদূর সফল হয়েছে যারা আমাদের জানেন তাদের কাছে প্রকাশ করা বাহুল্য, এবং যারা জানেন না তাদের কাছে গোপন করাই শ্রেয়। তারপর বহুকাল কেটে গেছে। ইতিমধ্যে সেই ঘর থেকে কঙ্কাল এবং আমাদের মাথা থেকে অস্থিবিদ্যা কোথায় হারিয়ে গেছে তা খোঁজ করেও জানা যায় না। অল্পদিন হলো একদিন রাত্রে কোনো কারণে অন্য কোথাও জায়গা না হওয়াতে আমাকে সেই ঘরেই ঘুমোতে হলো। অনভ্যাসবশত ঘুম হচ্ছে না। এপাশ ওপাশ করতে করতে গির্জার ঘড়িতে বড় বড় ঘন্টাগুলো প্রায় সব কটা বেজে উঠল। এমন সময় ঘরের কোণে যে তেলের শেড জ্বলছিল সেটা প্রায় মিনিট 5 ধরে খাবি খেতে খেতে একেবারে নিভে গেল। এর আগেই আমাদের বাড়িতে 2-1টা দুর্ঘটনা ঘটে গেছে, তাই এই আলো নিভে যেতেই সহজেই মৃত্যুর কথা মনে হতে লাগলো। মনে হলো এই যে রাত্রি 2টোর সময় একটা দীপ শিখা চির অন্ধকারে মিলিয়ে গেল, প্রকৃতির কাছে এটা যেমন মানুষের ছোট ছোট প্রাণ শিখা কখনো দিনে কখনো রাত্রে হঠাৎ নিভে গিয়ে বিস্মৃত হয়ে যাওয়া, এটাও তেমন। ক্রমে সেই কঙ্কালের কথা মনে পড়ল, তার জীবিতকালের বিষয় কল্পনা করতে করতে হঠাৎ মনে হলো একটি চেতন পদার্থ অন্ধকারে ঘরের দেয়াল হাতড়িয়ে আমার মশারির চারিদিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, আর তার ঘন ঘন নিঃশ্বাসের শব্দও শুনতে পাওয়া যাচ্ছে। সে যেন কি খুঁজছে কিন্তু পাচ্ছে না, এবং আরো তীব্র বেগে সারা ঘর প্রদক্ষিণ করছে। বেশ বুঝতে পারলাম সবটাই আমার এই নিদ্রায়ণ উষ্ণ মস্তিষ্কের কল্পনা, এবং আমারই মাথার মধ্যে বো বো করে যে রক্ত ছুটছে সেটাই দ্রুত পদশব্দের মতো শুনতে পাওয়া যাচ্ছে। কিন্তু তবু গা ছমছম করতে লাগলো। জোর করে অকারণ ভয় ভাঙবার জন্য বললাম, কে? পায়ের আওয়াজ আমার মশারির কাছে এসে থেমে গেল এবং একটা উত্তর শুনতে পেলাম। আমি আমার সেই কঙ্কালটা কোথায় গেছে তাই খুঁজতে এসেছি। আমি ভাবলাম নিজের কাল্পনিক সৃষ্টির কাছে ভয় দেখানো কিছু নয়। পাশবালিশটা সবলে আঁকড়ে ধরে চির পরিচিতের মতো অতি সহজ সুরে বললাম, এই দুপুর রাতে বেশ কাজটি বের করেছ, তা সে কঙ্কালে এখন আর তোমার কি প্রয়োজন? বলো কি, আমার বুকের হাড় যে তার মধ্যেই ছিল। আমার 26 বৎসরের যৌবন যে তার চারিদিকে বিকশিত হয়েছিল সেটা একবার দেখতে ইচ্ছে করে না? আমি সঙ্গে সঙ্গে বললাম, হ্যাঁ কথাটা ঠিকই, তা তুমি খোঁজ করগে যাও, আমি একটু ঘুমাবার চেষ্টা করি। সে বলল, তুমি একলা আছো বুঝি? তবে একটু বসি, একটু গল্প করা যাক। 35 বছর আগে আমিও মানুষের কাছে বসে মানুষের সঙ্গে গল্প করতাম। এই 35টা বছর আমি কেবল শ্মশানের বাতাসে হু হু শব্দ করে বেরিয়েছি। আজ তোমার কাছে বসে আরেকবার মানুষের মতো করে গল্প করি। অনুভব করলাম আমার মশারির কাছে কে যেন বসলো। নিরুপায় দেখে আমি বেশ একটু উৎসাহের সাথেই বললাম, সেই ভালো, যাতে মন বেশ প্রফুল্ল হয়ে যায়
এমন কিছু একটা গল্প বলো তো দেখি। সে বলল, সবচেয়ে মজার কথা যদি শুনতে চাও তো আমার জীবনের কথা বলি। গির্জার ঘড়িতে ঢং ঢং করে 2টো বাজলো। যখন মানুষ ছিলাম এবং ছোট ছিলাম তখন এক ব্যক্তিকে জমের মতো ভয় পেতাম। তিনি আমার স্বামী। মাছকে বড়শি দিয়ে ধরলে তার যেমন মনে হয়, আমারও ঠিক সেই রকম মনে হতো। অর্থাৎ কোন এক সম্পূর্ণ অপরিচিত জীব যেন বড়শিতে গেঁথে আমাকে আমার স্নিগ্ধ গভীর জন্ম জলাশয় হতে টান মেরে ছিনিয়ে নিয়ে যাচ্ছে, যেন কিছুতে তার হাত থেকে পরিত্রাণ নেই। বিয়ের 2 মাস পরে আমার স্বামীর মৃত্যু হলো এবং আমার আত্মীয় স্বজনেরা আমার হয়ে অনেক বিলাপ পরিতাপ করলেন। আমার শ্বশুর অনেকগুলি লক্ষণ মিলিয়ে দেখে শাশুড়িকে বললেন, শাস্ত্রে যাকে বলে বিষকন্যা, এই মেয়েটা তাই। সে কথা আমার স্পষ্ট মনে আছে। শুনছো, কেমন লাগছে? আমি বললাম, বেশ। গল্পের আরম্ভটি তো বেশ মজার। তবে শোন, আনন্দে বাপের বাড়ি ফিরে আসলাম। ক্রমে বয়স বাড়তে লাগলো। লোকে আমার কাছে লুকোতে চেষ্টা করত, কিন্তু আমি নিজে বেশ জানতাম আমার মতো রূপসী এমন যেখানে সেখানে পাওয়া যায় না। তোমার কি মনে হয়? খুব সম্ভব, কিন্তু আমি তোমাকে তো কখনো দেখিনি। দেখনি কেন? আমার সেই কঙ্কাল। আমি ঠাট্টা করছি। তোমার কাছে কি করে প্রমাণ করব যে সেই 2টো ফাঁকা চক্ষু কোটরের মধ্যে বড় বড় টানা 2টো কালো চোখ ছিল এবং রাঙা ঠোঁটের উপরে যে মৃদু হাসিটুকু মাখানো ছিল এখনকার অনাবৃত দাঁতের শাড়ির বিকট হাসির সঙ্গে আর কোনো তুলনাই হয় না। এবং সেই কয়েকখানা লম্বা শুকনো হাড়ের উপর এত লালিত্য, এত লাবণ্য, যৌবনের এত কঠিন কোমল নিটোল পরিপূর্ণতা প্রতিদিন ফুটে উঠছিল, তোমাকে তা বলতে গেলে হাসি পায় এবং রাগও ধরে। আমার সেই শরীর থেকে যে অস্থিবিদ্যা শেখা যেতে পারে তা তখনকার বড় বড় ডাক্তারেরাও বিশ্বাস করতেন না। আমি জানি একজন ডাক্তার তার কোন বিশেষ বন্ধুর কাছে আমাকে কনক চাঁপা বলেছিলেন। তার অর্থ এই, পৃথিবীর আর সব মানুষই অস্থিবিদ্যা এবং শরীরতত্ত্বের দৃষ্টান্ত ছিল, কেবল আমি সৌন্দর্যরূপী ফুলের মতো ছিলাম। কনক চাপার মধ্যে কি কঙ্কাল আছে? আমি যখন চলতাম তখন আমি নিজেই বুঝতে পারতাম যে একখণ্ড হীরা নড়লে তার চারদিক থেকে যেমন আলো চকচক করে ওঠে, আমার দেহের প্রত্যেক গতিতে তেমনই সৌন্দর্যের ভঙ্গি নানা স্বাভাবিক ঢেউয়ের মতো চারিদিকে আছড়ে পড়ত। আমি মাঝে মাঝে অনেকক্ষণ ধরে নিজের হাত দুটোকে নিজেই দেখতাম। পৃথিবীর সমস্ত উদ্ধত পৌরুষের মুখে রাশ টেনে মধুরভাবে বাগে ধরে রাখতে পারে এমন 2টো হাত। সুভদ্রা যখন অর্জুনকে নিয়ে দৃপ্ত ভঙ্গিতে নিজের বিজয়রথ বিস্মিত 3 লোকের মধ্যে দিয়ে চালিয়ে নিয়ে গিয়েছিলেন, তারও বোধ করি এমন 2টো অস্থূল সুডল বাহু, আরক্ত করতল এবং লাবণ্য শিখার মতো আঙুল ছিল। কিন্তু আমার সেই নির্লজ্জ, নিরাভরণ চিরবৃদ্ধ কঙ্কাল তোমার কাছে আমার নামে মিথ্যা সাক্ষ্য দিয়েছে। আমি তখন নিরুপায় নিরুত্তর ছিলাম। এই জন্য পৃথিবীর সবচেয়ে তোমার উপর আমার বেশি রাগ। ইচ্ছে করে আমার সেই 16 বৎসরের জীবন্ত যৌবন তাপে উত্তপ্ত আরক্তিম রূপখানি একবার তোমার চোখের সামনে দাঁড় করাই। বহুকালের মতো তোমার 2 চোখের ঘুম ছুটিয়ে দিই, তোমার সেই অস্থিবিদ্যাকে অস্থির করে দেশ ছাড়া করি। আমি বললাম, তোমার গা যদি থাকতো গা ছুঁয়ে বলতাম, সে বিদ্যার লেশ মাত্র আমার মাথায় নেই। আর তোমার সেই ভুবনমোহন পূর্ণ যৌবনের রূপ রজনীর অন্ধকার পটের উপরে জল জল করে ফুটে উঠেছে। আর বেশি কিছু বলতে হবে না এ বিষয়ে। আমার কোনো সঙ্গিনী ছিল না। দাদা প্রতিজ্ঞা করেছিলেন বিয়ে করবেন না।
বাড়িতে আমি সম্পূর্ণ একা। বাগানের গাছতলায় বসে আমি একা ভাবতাম, সমস্ত পৃথিবী আমাকেই ভালোবাসছে, সমস্ত তারা আমাকে নিরীক্ষণ করছে। বাতাস খেলার ছল করে বারবার দীর্ঘ নিঃশ্বাসে পাশ দিয়ে চলে যাচ্ছে, এবং যে ঘাসের উপর পা দুটি মেলে বসে আছে তার যদি জ্ঞান থাকতো তবে সে আর একবার অজ্ঞান হয়ে যেত। পৃথিবীর সমস্ত যুবক পুরুষ ওই ঘাসের মতো দল বেঁধে নিস্তব্ধে আমার পায়ের কাছে দাঁড়িয়ে আছে। এই রকমটা আমি কল্পনা করতাম। হৃদয়ে অকারণে কেমন একটা ব্যথা অনুভব হতো। দাদার বন্ধু শশীশেখর যখন মেডিকেল কলেজ থেকে পাশ করে আসলেন, তখন তিনি আমাদের বাড়ির ডাক্তার হলেন। আমি তাকে আগে আড়াল থেকে অনেকবার দেখেছি। দাদা অত্যন্ত অদ্ভুত লোক ছিলেন। পৃথিবীটাকে যেন ভালো করে চোখ মেলে দেখতেনই না। সংসারটা যেন তার পক্ষে যথেষ্ট ফাঁকা নয়। এই জন্য সরতে সরতে একেবারে প্রান্তে গিয়ে আশ্রয় নিয়েছে। তার বন্ধুর মধ্যে এক শশীশেখর। এই জন্য বাইরের ছেলেদের মধ্যে আমি এই শশীশেখরকে সবসময় দেখতাম। এবং যখন আমি সন্ধ্যাবেলায় ফুল গাছের তলায় রানীর মতো আসন গ্রহণ করতাম, তখন পৃথিবীর সমস্ত পুরুষ জাতি শশীশেখরের মূর্তি ধরে আমার পায়ে ধরত। শুনছো, কি মনে হচ্ছে? আমি স্বনিঃশ্বাসে বললাম, মনে হচ্ছে শশীশেখর হয়ে জন্ম নিলে বেশ হতো। আগে সবটা শোনো। একদিন বাদলার দিনে আমার জ্বর হয়েছে। ডাক্তার দেখতে এসেছে। সেই প্রথম দেখা। সন্ধ্যার লাল আভাটা পড়ে রুগ্ন মুখের বিবর্ণতা যাতে দূর হয় সেই জন্য আমি জানালার দিকে মুখ করেছিলাম। ডাক্তার যখন ঘরে ঢুকে আমার মুখের দিকে একবার চাইলেন, তখন আমি মনে মনে ডাক্তার হয়ে কল্পনায় নিজের মুখের দিকে চাইলাম। সেই সন্ধ্যাবেলায় নরম বালিশের উপরে একটি ফুলের মতো নরম মুখ, অসংযমিত কোকড়া চুল কপালের উপর এসে পড়েছে, এবং লজ্জায় বড় বড় চোখের পাতা যেন ছায়া ফেলছে কপালের উপর। একবার হাতটা দেখতে হবে। আমি চাদরের ভিতর থেকে ক্লান্ত সুগোল হাতখানি বের করে দিলাম। একবার হাতের দিকে চেয়ে দেখলাম, ইস, যদি নীল রঙের কাচের চুড়িটা পরতে পারতাম তো আরো বেশ মানাত। রোগীর হাত নিয়ে নারী দেখতে ডাক্তারের এমন ইতস্তত হতে এর আগে কখনো দেখিনি। অত্যন্ত অসংলগ্নভাবে কাঁপা কাঁপা হাতে নারী দেখলেন। তিনি আমার জ্বরের উত্তাপ বুঝলেন। আমিও তার অন্তরে নারী কেমনভাবে চলত তার কতটা আভাস পেলাম। বিশ্বাস হচ্ছে না? আমি বললাম, অবিশ্বাসের কোনো কারণ দেখছি না। মানুষের নারী তো আর সকল অবস্থায় সমান চলে না। কালক্রমে আরো 2-4 রোগ ও আরোগ্য হবার পরে দেখলাম আমার সেই সন্ধ্যাবেলার চিন্তা ভাবনায় ক্রমে পৃথিবীর কোটি কোটি পুরুষ সংখ্যা অত্যন্ত কমতে কমতে একটিতে এসে ঠেকল। আমার পৃথিবী প্রায় জনশূন্য হয়ে এলো। জগতে কেবল একটি ডাক্তার এবং একটি রোগী অবশিষ্ট রইল। আমি গোপনে সন্ধ্যাবেলায় একটা বাসন্তী রঙের কাপড় পরতাম। ভালো করে খোপা বেঁধে মাথায় একগাছা বেলফুলের মালা জড়াতাম। একটা আয়না হাতে নিয়ে বাগানে গিয়ে বসতাম। কেন? নিজেকে দেখে তো আর পরিতৃপ্তি হয় না, বাস্তবিকই হয় না। কারণ আমি তো নিজে নিজেকে দেখতাম না। আমি তখন একলা বসে দুজন হতাম। আমি তখন ডাক্তার হয়ে নিজেকে দেখতাম, মুগ্ধ হতাম, ভালোবাসতাম এবং আদর করতাম। অথচ প্রাণের ভিতরে একটা দীর্ঘ নিঃশ্বাস সন্ধ্যার বাতাসের মতো হু হু করে উঠত। সেই থেকে আমি আর একলা ছিলাম না। যখন চলতাম তখন চোখ নামিয়ে দেখতাম পায়ের আঙুলগুলো পৃথিবীর উপর কেমন করে পড়ছে, এবং ভাবতাম এই পদক্ষেপ
আমাদের নূতন পরীক্ষোত্তীর্ণ ডাক্তারের কেমন লাগে। দুপুরে জানলার বাইরে ঝাঝা করত, কোথাও সারা শব্দ নেই। মাঝে মাঝে এক একটা চিল অনেক দূরের আকাশে শব্দ করে উড়ে যেত এবং আমাদের বাগানের প্রাচীরের বাইরে খেলনাওয়ালা সুর ধরে চাই, খেলনা চাই, চুড়ি চাই করে ডেকে যেত। আমি একটা ধবধবে চাদর পেতে নিজের হাতে বিছানা করে শুয়ে থাকতাম। একটা অনাবৃত হাত নরম বিছানার উপরে যেন অনাদরে মেলে দিয়ে ভাবতাম, এই হাতটা এমনি ভঙ্গিতে কে যেন দেখতে পেল, কে যেন এই দুই হাত তুলে নিল, কে যেন এই আরক্ত হাতের উপর একটি চুম্বন রেখে দিয়ে আবার ধীরে ধীরে ফিরে যাচ্ছে। মনে করো এইখানে গল্পটা যদি শেষ হয় তাহলে কেমন হয়? আমি বললাম, মন্দ হয় না, একটু অসম্পূর্ণ থাকে বটে, কিন্তু সেইটুকু আপন মনে পূরণ করতে করতে দিব্যি বাকি রাতটুকু কেটে যায়। কিন্তু তাহলে গল্পটা যে বড় গম্ভীর হয়ে পড়ে, এটার উপহাসটুকু থাকে কোথায়? এটার ভিতরকার কঙ্কালটা তার সমস্ত দাঁত কটি মেলে দেখা দেয় কই? তারপরে শোনো, একটুখানি পসার হতেই আমাদের বাড়ির একতলায় ডাক্তার তার ডাক্তারখানা খুললেন। তখন আমি তাকে মাঝে মাঝে হাসতে হাসতে ঔষধের কথা, বিষের কথা, কি করলে মানুষ সহজে মরে, এই সকল কথা জিজ্ঞেস করতাম। ডাক্তারের কথায় ডাক্তারের মুখ খুলত। শুনে শুনে মৃত্যু যেন পরিচিত ঘরের লোকের মতো হয়ে গেল। ভালোবাসা এবং মরণ, কেবল এই দুটোকেই পৃথিবীময় দেখলাম। আমার গল্প প্রায় শেষ হয়ে এসেছে, আর বড় বাকি নেই। আমি মৃদু স্বরে বললাম, রাত্রিও প্রায় শেষ হয়ে আসলো। কিছুদিন ধরে দেখলাম ডাক্তারবাবু বড় অন্যমনস্ক এবং আমার কাছে যেন ভারী অপ্রতিভ। একদিন দেখলাম তিনি কিছু বেশি রকম সাজসজ্জা করে দাদার কাছে তার জুড়ি ধার নিলেন, রাত্রে কোথায় যাবেন। আমি আর থাকতে পারলাম না, দাদার কাছে গিয়ে নানা কথার পর জিজ্ঞেস করলাম, হ্যাঁ দাদা, ডাক্তারবাবু আর জুড়ি নিয়ে কোথায় যাচ্ছেন? সংক্ষেপে দাদা বললেন, মরতে। আমি বললাম, না, সত্যি করে বলো না। তিনি আগের থেকে কিছুটা খোলসা করে বললেন, বিবাহ করতে। আমি বললাম, সত্যি নাকি? বলেই অনেক হাসতে লাগলাম। অল্প অল্প শুনলাম এই বিয়েতে ডাক্তার 12,000 টাকা পাবেন। কিন্তু আমার কাছে এই সংবাদ গোপন করে আমাকে অপমান করবার তাৎপর্য কি? আমি কি তার পায়ে ধরে বলেছিলাম যে এমন কাজ করলে আমি বুক ফেটে মরব? পুরুষদের বিশ্বাস করবার জো নেই। পৃথিবীতে আমি একটিমাত্র পুরুষকেই দেখেছি এবং এক মুহূর্তে সমস্ত জ্ঞান লাভ করেছি। ডাক্তার রোগী দেখে সন্ধ্যার পূর্বে ঘরে আসলে আমি প্রচুর পরিমাণে হাসতে হাসতে বললাম, কি ডাক্তার মহাশয়, আজ নাকি আপনার বিয়ে? আমার আনন্দ দেখে ডাক্তার যে কেবল অবাক হলেন তা নয়, ভারী গম্ভীর হয়ে গেলেন। জিজ্ঞাসা করলাম, বাজনা বাদ্য কিছু নেই যে? শুনে তিনি হালকা একটু নিঃশ্বাস ফেলে বললেন, বিয়ে ব্যাপারটা কি এতই আনন্দের? শুনে আমি হেসে অস্থির হয়ে গেলাম। এমন কথাও তো কখনো শুনিনি। আমি বললাম, সে হবে না, বাজনা চাই, আলো চাই। দাদাকে এমনই ব্যস্ত করে তুললাম যে দাদা তখনই রীতিমতো উৎসবের আয়োজনে লেগে পড়লেন। আমি কেবল গল্প করতে লাগলাম। বউ ঘরে আসলে কি হবে, কি করব জিজ্ঞাসা করলাম, আচ্ছা ডাক্তার মহাশয়, তখনও কি আপনি রোগীর নাড়ি টিপে টিপে বেড়াবেন? যদিও মানুষের, বিশেষত পুরুষ
পুরুষের মনটা দেখা যায় না। তবু আমি শপথ করে বলতে পারি, কথাগুলি ডাক্তারের বুকে শেলের মতো বাজছিল। অনেক রাত্রে লগ্ন। সন্ধ্যাবেলায় ডাক্তার ছাদের উপর বসে দাদার সাথে দু এক পাত্র মদ খাচ্ছিলেন। দুজনেরই এই অভ্যাসটুকু ছিল। ক্রমে আকাশে চাঁদ উঠল। আমি হাসতে হাসতে এসে বললাম, ডাক্তার মশাই, ভুলে গেলেন নাকি? যাত্রার সময় হয়েছে যে। এইখানে একটা সামান্য কথা বলা আবশ্যক। এরই মধ্যে আমি গোপনে ডাক্তারখানায় গিয়ে খানিকটা গুঁড়ো জোগাড় করে এনেছিলাম এবং সেই গুঁড়োর কিছুটা আমার সুবিধা মতো ডাক্তারের অজান্তেই তার গ্লাসে মিশিয়ে দিয়েছিলাম। কোন গুঁড়ো খেলে মানুষ মরে ডাক্তারের কাছে শিখেছিলাম। ডাক্তার এক চুমুকে গ্লাসটি শেষ করে কিছুটা আর্দ্র গদগদ কণ্ঠে আমার মুখের দিকে মর্মান্তিকভাবে তাকিয়ে বললেন, তবে চললাম। বাঁশি বাজতে লাগলো। আমি একটা বেনারসি শাড়ি পরলাম। যতগুলো গয়না সিন্ধুকে তোলা ছিল সবগুলো পরলাম। সিঁথিতে বড় করে সিঁদুর দিলাম। আমার সেই বকুলতলায় বিছানা পাতলাম। বড় সুন্দর রাত। ফুটফুটে জ্যোৎস্না সুপ্ত জগতের ক্লান্তি হরণ করে দক্ষিণে বাতাস বইছে। জুঁই আর বেল ফুলের গন্ধে সমস্ত বাগানটা ভরে আছে। বাঁশির শব্দ যখন ক্রমে দূরে চলে গেল, জ্যোৎস্না যখন অন্ধকার হয়ে আসতে লাগলো, এই গাছের পাতা এবং আকাশ এবং আজন্মকালের ঘর দুয়ার নিয়ে পৃথিবী যখন আমার চারিদিক থেকে মায়ার মতো মিলিয়ে যেতে লাগলো, তখন আমি চোখ বুজে হাসলাম। ইচ্ছা ছিল যখন লোকে এসে আমাকে দেখবে, তখন এই হাসিটুকু যেন রঙিন নেশার মতো আমার ঠোঁটের কাছে লেগে থাকে। ইচ্ছা ছিল যখন আমার অনন্ত রাত্রির বাসর ঘরে ধীরে ধীরে প্রবেশ করব, তখন এই হাসিটুকু এখান থেকেই মুখে করে নিয়ে যাব। কোথায় বাসর ঘর? আমার সে বিবাহের বেশ কোথায়? নিজের ভিতর থেকে একটা খটখট শব্দে জেগে দেখলাম আমাকে নিয়ে তিনটি ছেলে অস্থিবিদ্যা শিখছে। বুকের যেখানে সুখ দুঃখ ধুকপুক করত এবং যৌবনের পাপড়ি প্রতিদিন একটি একটি করে ফুটে উঠত, সেইখানে বেত দিয়ে কোন অস্থির কি নাম মাস্টার শেখাচ্ছে। আর সেই যে শেষ হাসিটুকু ঠোঁটের কাছে ফুটিয়ে তুলেছিলাম, তার কোনো চিহ্ন দেখতে পেয়েছিলে কি? গল্পটা কেমন লাগলো? বললাম, গল্পটি তো বেশ প্রফুল্লকর। এমন সময় প্রথম কাক ডাকলো। জিজ্ঞেস করলাম, এখনো আছো কি? কোনো উত্তর পেলাম না। ঘরের মধ্যে ভোরের আলো প্রবেশ করলো।